এই পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিউরনের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক জনাব সাইফুল ইসলাম স্যারকে অনুরোধ করছি তার অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদানের জন্য। করতালির মাধ্যমে ভাইকে অভিনন্দন জানাই। থ্যাংক ইউ। আসলে আমি টেনশনে ছিলাম যে আমার গেস্ট মনে হয় আসেনি, কিন্তু স্যার যে আপনাদের ভিতরেই বসেছিলেন আমি একবারও খেয়াল করিনি। তো স্যারকে একটু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ভালো লাগছে এখানে আসতে পেরে। মাসুমকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আমাকে ও এখানে ডেকেছে। ক্যারিয়ার আড্ডা, আমিও আসলে ক্যারিয়ার খুঁজি, এজন্য আমি চাইবো যে কিছুটা ভার্বাল কমিউনিকেশন, সবার সাথে শেয়ারিং কমিউনিকেশন হোক, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। ক্যারিয়ার খুঁজতে গিয়ে আমাদের তো বয়স হয়ে গেছে, ইদানিং আমার ওয়াইফ আমাকে বলে যে সবসময় টি শার্ট পরতে হবে, তাহলে বয়স একটু কম দেখাবে। তো আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে বয়স কম দেখালে কি লাভ? তো ও আমাকে বলে যে প্লাসিবো একটা ইফেক্ট আছে। তো প্লাসিবো ইফেক্ট, হ্যাঁ শুনেছি, একটু বিস্তারিত আমাকে বলো যে ইয়াং দেখালে কি কি লাভ আছে ক্যারিয়ারের জন্য। তো তার আগে একটা প্রশ্ন করে নি। আজকে তো বর্ষার দিন এবং ওখানে আমরা টুকিটাকিতে বসে বসে চা খাচ্ছিলাম এবং এই ক্যাম্পাসেরই দুজন বড় ভাই আপনাদের, একজন খালি ফ্লাই করে, আকাশে আকাশে উড়ে, ড্রাইভার আর কি, বিমানের ড্রাইভার, কি বলে যেন, পাইলট বলে না, ক্যারিয়ার। আর একজন তো আমরা বলছিল যে এই বিশ্ববিদ্যালয়ে এসে সবচেয়ে বড় লার্নিংটা হয় এই ক্যাম্পাসগুলোতে বসে। আসলে একাডেমিক সাপোর্ট আমরা ওইভাবে নিই না সুযোগ থাকলেও। তো যাই হোক, আমি যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো এরকম যে টক খেয়েছেন কখনো? টক, তেঁতুলের টক, একটু চিবিয়ে চিবিয়ে ওখানে একটু লবণ দিয়ে, বিট লবণ দিয়ে খেয়েছেন? একটু ভাবেন তো খেয়েছেন কিনা। মনে করেন যে আপনি চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, আর একটু লবণ মিশান, একদম কেমন জানি। কেউ ঢুক গুলিয়েন না, ঢুক গিলছেন নাকি? আমি একটু ঢুক গিলে নিলাম আর কি। মানে বোঝা যাচ্ছে আমার গ্ল্যান্ডগুলো ভালো আছে। বেসিক্যালি আমি যখন কথা বলছিলাম এই যে টক নিয়ে 5 সেকেন্ড 10 সেকেন্ড, ঠিক টক প্রসঙ্গ যখন আসলো, তেঁতুল প্রসঙ্গ যখন আসলো, সঙ্গে সঙ্গে অনেকের জিহ্বা ভিজে গেছে। তার মানে আমি বললাম, আমার অডিটরি নার্ভ শুনলো, সেটা সেন্ট্রাল নার্ভকে ইনস্ট্রাকশন করলো, সেন্ট্রাল নার্ভ সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে ইনস্ট্রাকশন করলো, দেন সেখান থেকে সেলাইভারি গ্ল্যান্ড আমার মুখে, সেলাইভা। কত র্যাপিড একটা অ্যাকশন, কত একটা র্যাপিড অ্যাকশন। তার মানে গেঞ্জি পরলে একটা লাভ আছে, নিজেকে ইয়াং ইয়াং লাগলে এনার্জেটিক একটু মনে হয় সম্ভবত। যাই হোক, আমি আমার বইয়ের দেওয়া পরামর্শ ফলো করেই আজকে এখানে এসেছি। অনেকে আমাকে বলে যে ভাইয়া জ্ঞানী হতে হলে কি করা প্রয়োজন? আমি বলি যে বিয়ে করো। এখানে সবাই ইয়াংরা আছেন, জ্ঞানী হওয়ার ফার্স্ট স্টেপ কিন্তু বিয়ে করা। এখন সবাই মনে হয় বিয়ে করতে চাইবে যে আজকে বিয়ে করি। আসলে সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি আছে মমিন, যে বাই অল মিনস ডু ম্যারি,
if you get a good wife, you will be the happiest one in this world. But if you get a bad wife, you will be a philosopher. Then that will be good for human being. তো আমি প্রথম বিয়ে করে সক্রেটিসের এই অনুপ্রেরণা থেকে কিন্তু আমি বিয়ে করছি। 4 বছর পেন্ডিং রেখে বিয়ে করছি। বউকে বুঝতে পারি না। বউ আমাকে একদিন জিজ্ঞাসা করছে যে একটা প্রোগ্রামে যাব, কি পরবো? তো আমি বললাম পরো, একটা পরো। তো বলে যে লালটা পরি। তাহলে হ্যাঁ, দারুণ লাগবে, হ্যাঁ লালটাই পরো। লালটা পরে এসে বলে যে এ ধরনের প্রোগ্রামে কি লাল মানায়? তাহলে ইয়েলো পরি। হ্যাঁ দারুণ, পরো, দারুণ লাগবে। এবার ইয়েলো পড়তে গিয়ে কিছুক্ষণ পরে এসে বলে যে না, আমার মনে হয় সাদা বেশি মানাবে, তাই না? হ্যাঁ দারুণ মানাবে, পরো, সাদা পরো। কিছুক্ষণ পরে দেখি যে সে আরেকটা অন্য কালার পরে এসেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি যে আমাকে এতগুলো জিজ্ঞাসা করলা, তুমি তো শেষ পর্যন্ত তোমারটাই করলা। তো বলে যে এই তো হয়েছে, আমি যা করি সেখানেই প্রবলেম। তা আমি আর আবিষ্কার করতে না গিয়ে চুপ করে থাকি। একদিন আমাকে বলছে যে আচ্ছা, আমার কি এই কাজ করা হবে? আমি ক্যারিয়ার প্রসঙ্গে আসব, কিন্তু আমি চরম বাস্তবতার কথা বলছি। গেঞ্জি প্রসঙ্গ উঠলো তো তাই। আচ্ছা, এই কাজ করা কি আমার উচিত হবে? কেমন হয়েছে? আমি বললাম যে না, এই কাজ মোটেও করা উচিত হয় নাই, এভাবে এই কাজ করা যায় না। আমাকে বলছে যে এই তো আমি জানতাম, আপনার কাজই হলো আমাকে কি করে নেগেটিভ করা যায়। আমি আতঙ্কিত হয়ে একটা লার্নিং নিলাম যে বউ কোনো কিছু বললে চুপ করে থাকতে হবে। পরের দিন আরেকটা ঘটনা নিয়ে আমাকে জিজ্ঞাসা করছে এই কাজ করা যাবে? আমি আগের দিনের লার্নিং, আমি চুপ করে বসে আছি। এবার সে অ্যান্সার করছে আমি জানতাম তো, আমার কোনো প্রসঙ্গে কথা বললেই উঠলেই সেখানে আপনি চুপ হয়ে যাবেন। এই যে তখন আমি সক্রেটিসকে রিলেট করি, এই সর্বনাশ, ও এই বিপদে কি করতো, কেন মানুষকে বিয়ে শাদী করতে বলল। তো সক্রেটিসের একদিন একটা স্টেটমেন্ট দেখছিলাম যে একদিন সক্রেটিস কোনো একটা কাজে ব্যস্ত, ওয়াইফ খুব চিৎকার চেঁচামেচি করছে, এত চেঁচামেচি করছে যে রাগ কন্ট্রোল করতে না পেরে শেষে গিয়ে তার মাথায় পানি ঢেলে দিয়েছে। ওর রিভেন্সটা হলো এরকম ফিডব্যাক যে হ্যাঁ জানতাম, যত গর্জে, হ্যাঁ যেভাবে গর্জন আসছিল, বৃষ্টি তো একটু হবেই। তার মানে সক্রেটিস যে উপায়ে ফিলোসফার হয়েছে, মেবি এই যে ইয়াং ট্যালেন্টরা যারা আছেন তারা এই অ্যাপ্রোচে যেতে পারলে একটু সাস্টেইনেবল হবে। আমার কোথাও মনে হয় ক্যারিয়ার আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বেশিটা হলো চিন্তা করার ক্ষমতা। আচ্ছা, এত বড় ক্যাম্পাসে আমরা ভর্তি হয়েছি, নিশ্চয়ই প্রত্যেকেরই একটা ভাবনা আছে আমি এটা করব, প্রত্যেকেরই একটা ভাবনা আছে। একটু 5 সেকেন্ডের জন্য একটু কল্পনা করেন তো যে আপনার ভাবনা কি, আপনি কি হতে চান, কোথায় পৌঁছাতে চান। মজার ব্যাপার হলো নিশ্চয়ই প্রত্যেকের একটা স্পেসিফিক ড্রিম আছে, একটা আলাদা ড্রিম আছে, এবং এটা একদমই সত্য। যার যে ড্রিম আছে বেসিক্যালি সে সেখানেই পৌঁছায়। তার মানে আমাদের ত্রুটিটা কোথায়? এত বেকার কেন, এত এটা সেটা কেন? মূল ব্যাপারগুলো হলো যে আমাদের ছেলে মেয়েরা কখনো চিন্তা করতেই জানে না যে আমাকে নিয়ে আমি ভাববো। ওই চিন্তার মধ্যে অন্য কিছু ঢুকে যাওয়ার কারণে মাঝপথে কলাপস করে। ক্যারিয়ার তো অন্য কিছু না। আমাদের সোসাইটিতে সবচেয়ে বড় সমস্যাটা হলো বিভিন্ন প্রফেশন তো ছড়িয়ে ছিটিয়ে আছে,
সেই প্রফেশনকে রেসপেক্ট না করা। আমার লক্ষ্মীপুরে বাসা, বর্ণালীর মোড়ে মাঝে মাঝে চা খেতে আসি, দেখি যে দুনিয়ার ভিড়। আপনারা কেউ গেছেন কিনা বর্ণালীর মোড়ে চা খেতে? দুধ চা পাওয়া যায়, 15 টাকা করে নেয়, 20 টাকা নেয়। একদিন আগ্রহ নিয়ে ভদ্রলোককে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনার মাসিক ইনকামটা কত? ও বলে যে আমার শুধু খরচ বলতে পারে দিনে 7,000 টাকা। আমি বললাম যে খরচ বাদ দিয়ে একটু বলেন না। কয় বিশ্বাস করবেন? কয় না আমি বিশ্বাস করতে চাই। বলে 4 থেকে 5 লাখ টাকা মাসে ইনকাম। আচ্ছা আপনি বলেন তো এত পড়াশোনা করে কি লাভ যদি চা বিক্রি করে মাসে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করা যায়? কিন্তু চা বিক্রেতা হিসেবে প্রফেশনকে আপনি আমি চয়েস করছি কি? আমরা কিন্তু চয়েস করছি না। কিন্তু ক্যারিয়ার কি জন্য চিন্তা করছি? ক্যারিয়ারের ভাবনা কেন আমার মধ্যে? ক্যারিয়ারের ভাবনাটা হলো দিন শেষে আমি প্রেস্টিজিয়াস হতে চাই, রাইট? দিন শেষে আমার ইভালুয়েশন হোক, এটা আমি চাই, রাইট? দিন শেষে সকলের কাছে আমি গ্রহণযোগ্য হই, এটা আমি চাই, রাইট? আচ্ছা এই যে গ্রহণযোগ্য হতে চাই, আমি প্রেস্টিজ চাই, আমাদের সোসাইটিতে এটা কোন কোন ভাবে পাওয়া পসিবল? খেয়াল করে দেখেন তো কোন কোন ভাবে পসিবল। আমি ওখানে চা খেতে খেতে মমিনদের সাথে গল্প করছিলাম। গত 4-5 দিন আগে ডিসি অফিসে একটা কাকতালীয় মিটিংয়ে ডিসি সাহেবের সাথে কথা হচ্ছিল। ডিসি সাহেব বলছেন যে আমাদের দেশের ছেলে মেয়েরা সবাই যে এই যে বড় ক্যাম্পাসের আরো মেধাবী হতে হবে। আমি যদি ডিসি না হয়ে একটা সাধারণ পাবলিক নিজেকে ভাবি, আমি শুধু রেফারেন্স করে কথা বলছি, সাধারণ মানুষ আমি ভাবি, তাহলে আমার দৈনন্দিন কাজে আমি কাকে খুঁজি? আমি খুঁজতেছি আমার চুল কাটাতে হবে। চুল কাটাতে হলে আমার সবচেয়ে এক্সপার্ট যে নাপিত তাকে আমি খুঁজছি। আমি স্কিল খুঁজি, খুঁজে পাই না। আমার একটা ভালো কস্টিউম বানাবো, আমি সবচেয়ে ভালো কস্টিউম মেকারকে আমি তাকে খুঁজি, আমি কিন্তু স্কিল খুঁজি। আমার ইলেকট্রিশিয়ান লাগবে, আমি কিন্তু স্কিল খুঁজি, কিন্তু আমি একটাও কখনো খুঁজলাম না কে পিএইচডি করেছে, কে মেধাবী, সর্বোচ্চ মেধাবী। আমরা কেন জানি মেধাকে শুধু লিটারেচার ওরিয়েন্টেড করে ফেলেছি। মেধা তো ওটাই যে ঠিক আছে আমি কারো কাছে ছোট না হয়ে আমার যা ক্যাপিটাল আছে, যা আমার বাস্তবিক যোগ্যতা আছে, সেটা দিয়ে আমি আর্ন করব, সোসাইটিতে আমার কন্ট্রিবিউশন রাখবো। মানুষের জীবনে মূল লক্ষ্যটা কোথায়? এই লক্ষ্যটা বড় ক্যাম্পাসে এসেও কোথাও আমরা ভুলে যাই। ভুলে যাওয়ারই তো কথা। অদ্ভুতভাবে আমাদের দেশে মেধাকে প্রভোগ করা হয় না, প্রভোগ করা হয় অন্য কিছুকে। আপনি এখনই কোনো একটা ক্যাম্পাসে বসেন, কোনো একটা ক্যাফেটেরিয়াতে বসেন। আমার একটু একটা বাস্তব অভিজ্ঞতা আছে। আমি গল্প করছিলাম কিছুক্ষণ আগেও, গিয়ে বসেছি, আমার সাথে ছিলেন আমেরিকান একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পড়াই একজন ভদ্রলোক, ফ্রেন্ড, দুজন বসে আছি। কয়েকটা ছেলে পেলে এসে বলে, এই পরিষ্কার করো, ভাইয়া আসবে, পরিষ্কার করো, ভাইয়া আসবে। আমরা ভাইয়া আসবে মানে কি? তার মানে খুবই হেভি ভিআইপি কোনো কিছু, মানে সেরকম একটা কিছু। এবং সেখানে দেখলাম সঙ্গে সঙ্গে টেবিলের উপর পেপার পেড়ে এটা সেটা করে এই সেই অনেক কিছু। পরে দেখি একটা ভাইয়া এসেছে, ট্র্যাডিশনাল পলিটিক্সের সাথে ইনভলভ ওই ইউনিয়নের একজন সেক্রেটারি, ছাত্র ইউনিয়নের একটা সেক্রেটারি। দেখেন তো, আমি একদিন সিটি কর্পোরেশনে গেছি। সিটি কর্পোরেশনে গিয়ে ভদ্রলোকের সাথে অনেক কথা হচ্ছে, বিরক্ত লাগছে। আমি মূলত আসলে ট্র্যাডিশনাল এডুকেশন নিয়ে আমার ভীষণ আপত্তি আছে। আমার কাছে কেন জানি মনে হয় পুরো পৃথিবী স্কিল খুঁজে, আর আমাদেরকে পড়ানো হচ্ছে লিটারেচার, নর্মাল অ্যাক্টিভিটিজ, কিংবা সত্যিকারের জীবনের উদ্দেশ্যটা কি, কি করা উচিত, কিসের ডিমান্ড আছে, এখানে দেওয়া হচ্ছে না।
আমি আমার ওই ছোট ভাইয়ের সাথেই কথা বলছিলাম যে কিনা আপনার ক্যাম্পাসে পড়াশোনা শেষ করে সে এখন বিমান চালায়। আমি বললাম তুই কোন সাবজেক্টে পড়েছিস? ম্যানেজমেন্টে পড়েছি। বিমান চালাস, সম্পূর্ণ আলাদা আলাদা প্রফেশন। তাহলে তুই যে এত অনার্স পর্যন্ত পড়েছিস, এই পড়া তোকে কোন অ্যাঙ্গেলে কোন উপকার দিয়েছে? কয় যে ভাই কোনো উপকার দেয়নি, শুধুমাত্র আড্ডাটা দিয়ে গেছি এখান থেকে। অথচ বলেন তো, কোনো একটা স্পেসিফিক কাজে আপনি যদি এক্সপার্ট হতে চাইতেন তাহলে কত কাজে এক্সপার্ট হওয়া যায়। পুরো পৃথিবীর একটাই ধারণা যে আমার স্কিল পিপুল দরকার, আর বাংলাদেশের ট্র্যাডিশনটা হলো আলাদা। হ্যাঁ, বাংলাদেশে কখনো প্রভোক্ট করা হয় না যে কোন অ্যাঙ্গেলে কোন জায়গায় তুমি ওই অ্যাক্টিভিটিসটা তোমার শো করলে তোমাকে সবাই ট্যালেন্ট মনে করবে, তোমাকে সবাই খুঁজবে। মজার ব্যাপার হলো বড় ক্যাম্পাসে এসে এই জিনিসটা পাবার কথা ছিল যে প্রত্যেকটা প্রফেশনকে আমি রেসপেক্ট করছি। বড় ক্যাম্পাসে আসবার পরে ওই মেন্টালিটি ডেভেলপ করা উচিত ছিল যে আমাকে পরিশ্রম করতে হবে। বড় ক্যাম্পাস এটাই শেখানো উচিত ছিল, পরিশ্রমের সাথে লেগে না থাকতে পারলে সে কখনো বড় হবে না। কিন্তু চরম বাস্তবতাটা হলো এরকম, এই যে আমি প্রথমেই বললাম আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো আমরা চিন্তা করতে জানি না, আমরা স্বপ্ন দেখতে জানি না, আমরা সবসময় কেন জানি ফ্ল্যাকচুয়েট। এই ডিজিটাল মাধ্যমকে অ্যাডপ্ট করে আমরা এত বেশি জ্ঞান অর্জন করে ফেলতেছি এলোমেলো যে কোনো জায়গায় একটা মাল্টি ফোকাস, সিঙ্গেল ফোকাস নাই। প্রাসঙ্গিক কারণে দিন শেষে যদি আমি আমাকেই জিজ্ঞাসা করি আমার কি কো কারিকুলার অ্যাক্টিভিটিস ডেভেলপ করেছে, আমার বিশ্বাস যারা এখানে উপস্থিত আছেন ম্যাক্সিমামরাই অ্যান্সার পাবেন যে আমার কোনোই কো কারিকুলার অ্যাক্টিভিটিস নাই। আমি শুধু ওই স্পেসিফিক সাবজেক্টের লিটারেচার পড়েই আমাকে জ্ঞানী ভাববার চেষ্টা করছি। কিন্তু ব্যাপারটা কি তাই? ব্যাপার তাই না তো। আর তাই তো দিন শেষে এত এত সার্টিফিকেট থাকা সত্ত্বেও আমাকে ফ্রাস্ট্রেশনে থাকতে হচ্ছে। এটা তো বড় ক্যাম্পাসের কাহিনী হওয়া উচিত না। বড় ক্যাম্পাসের এক একটা ছেলে মেয়ে আমি জানি। আমি গ্রামের ছেলে, আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছি তখন আমার বন্ধু ছিল 100 জন। আমি যখন ওই 100 জনের বন্ধু থেকে আমি হাই স্কুলে উঠেছি তখন দেখেছি এখান থেকে 50% কেটে গেছে, তার মানে 50 জন, আবার অন্য জন এসে 100 জন হয়েছে। আমি যখন এসএসসি শেষ করেছি আমি তখন দেখেছি যে সেখান থেকেও আরও 50 জন কেটে গেছে। আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি তখন এসে দেখেছি নতুন 20 জন আমার সাথে এসেছে, আবার নতুন করে 100 জন জড়ো হয়েছে। আমি যখন অনার্স শেষ করে দেখলাম মাত্র আমার সেই ছোটোবেলার বন্ধু 5 জন ছিল। আমি বিশ্বাস করি যারা বড় ক্যাম্পাসে প্রবেশ করে তারা এরকম যে শতকরা 2 থেকে 3% ছেলে মেয়ে এই ক্যাম্পাসে ঢুকে। অথচ এই ক্যাম্পাসে ঢুকবার পরে এই হিউজ সংখ্যক ছেলে মেয়ে পাশ করবার পরে নিজেকে বলে আমি কাজ পাই না, আমি বেকার। তখন ভীষণই আফসোস লাগে, আচ্ছা আমার এই ছেলে মেয়ে বেকার কেন হবে? বিশ্বাস করেন, আপনি যখন এই যে প্লাসিবো ইফেক্টের আমি কথা বললাম, আপনি যখন সারা রাত ধরে একটা জিনিস চিন্তা করছেন, ওই চিন্তাগুলোই পরের দিন আপনার মাথার মধ্যে সব সময় কাজ করবে। কাজ করতে করতে একটা সময় আসবে চিন্তাগুলোই কথা আকারে বের হবে। এটা হলো রিয়েলিটি। আপনি চিন্তা করে দেখেন যে আমি কাল গ্যাঞ্জাম করবো, সারা রাত গ্যাঞ্জাম করবো, এরকম একটা চিন্তা করেছেন, পরের দিন দেখা হলেই আপনার গ্যাঞ্জামের কথাই মুখ থেকে বের হবে। এটা হলো হিউম্যান সাইকোলজি, মাথা এভাবে কাজ করে। এবার যা যা চিন্তা করলেন মাথা যদি মুখ থেকে ওইভাবে ওই কথা আসে, মজার ব্যাপার হলো আমাদের ক্যারেক্টারিস্টিক্সটা হলো এরকম, যা সব সময় আমরা বলি, যে প্রসঙ্গে আমরা কথা বলি আমাদের কাজগুলো ওই কথার সাথেই প্রাসঙ্গিক হয়, ওটাই কাজে পরিণত হয়। খেয়াল করে দেখেন, যা চিন্তা করছি সেটা কথাই পরিণত হচ্ছে, যা কথা বলছি সেটা কাজে পরিণত হচ্ছে, এবং ওই কাজ যদি আমি বারবারই করছি, মজার ব্যাপার হলো বারবার একই কাজ করবার কারণে সেই কাজ আমাদের অভ্যাসে পরিণত হচ্ছে। এবং যেটা অভ্যাস সেটাকেই বলা হয় কালেকটিভলি ভাবে পার্সোনালিটি, ক্যারেক্টার। এবং ক্যারেক্টারের কাজ হলো আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া। তাহলে আমরা কি করছি? তাহলে মূল জায়গায় আমাদের প্রবলেম, আমরা চিন্তা করতে পারছি না। আমরা কোন কোন কো কারিকুলার অ্যাক্টিভিটি আমাদের ডেভেলপ করা প্রয়োজন সেই দিকে আমাদের নজর নেই, বরং আমাদের নজরটা হলো এরকম শর্টকাট রাস্তা। কিন্তু পুরো পৃথিবীতে এমন কোনো সাস্টেনেবল রাস্তা আছে শর্টকাট গিয়ে সেটা আপনার জন্য দীর্ঘমেয়াদী সাস্টেনেবল? তাই তো আমি ক্যারিয়ার প্রসঙ্গটা এভাবে বলতে চাই না, আমি বলবো যে ক্যারিয়ার অ্যাভেলেবল। শুধু এটা যদি মেনে নেওয়া যায় যে প্রত্যেকটা ক্যারিয়ারকে আমি রেসপেক্ট করি, ইয়েস আপনি দামি, এর উপর আর কোনো কথাই নাই। কিন্তু আমাদের এই ট্র্যাডিশন কে চেঞ্জ করবে? আচ্ছা, আমাদের দেশের এই ফিলোসফি কে চেঞ্জ করবে? নিশ্চয়ই চেঞ্জ করা উচিত আমরা যারা এখানে আছি তাদের।
কারণ পুরো গ্রাম, একটা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে আমরা এসেছি। একটা গ্রাম, তারপর সেই উপজেলা, তারপর সেই জেলা, তারপর সেই রাষ্ট্র। বিশ্বাস করেন, আপনি তো অলরেডি দামি, কারণ আপনার পুরো এলাকাতে আপনাকে অন্যরকমভাবেই রেসপেক্ট করে। মেধাবী বলেই আপনি একটা বড় ক্যাম্পাসে এসেছেন, শুধু দর্শনের একটু মত পার্থক্য আছে, সেজন্য নিজেকে আপনি অসহায় ভাবছেন। কিন্তু এটা কি ভাবার সুযোগ আছে? আচ্ছা দেখেন, আপনি যদি বলেন যে আমি নবম গ্রেডের একজন পুলিশ অফিসার হবার পরে আমি একদমই, যেহেতু বড় ক্যাম্পাসের মানুষ, তার মানে আমার মাথায় স্বচ্ছতা আছে, আমি কোনো হিপোক্রেসি করব না, আমি কোনো 2 নাম্বারই করব না, আনওয়ান্টেড মানি নিব না, আনওয়ান্টেড অপরচুনিটিস আমি কাউকে দিব না। আচ্ছা বলেন তো, ওই টাকা যা বেতন পাবে, তার সংসার, প্রেস্টিজিয়াস এনভায়রনমেন্ট, সকল কিছু রিকভার করবার পরে বাচ্চা কাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারবে? যদি বাচ্চা একটু কমজোরি হয়, আমার বিশ্বাস পারবে না। কারণ অসংখ্য বড় অফিসারদের সাথে আমি নিজেও চলে দেখেছি, যারা একবার নিজেকে অনেস্ট দাবি করে, সে সকল মানুষগুলোর চলাটা খুবই অমসৃণ। এখন তাহলে আপনি কি আমাকে নিষেধ করছেন পুলিশে যাওয়া যাবে না? না, আমি সেটা বলছি না, আমি সেটা বলছি না। ওরা তো দায়িত্ববোধ, আমাদের দেশের তো প্র্যাকটিসটাই আলাদা। যারা দায়িত্বে থাকবে তারা হবে গণপ্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু আমাদের দেশে কি কর্মকর্তা বলে আমরা ট্রিট করি। কিন্তু এদেশে তো পরিবর্তন হওয়া দরকার। এ পরিবর্তনের স্লোগান কে দিবে? এই পরিবর্তনের স্লোগান তো আপনাকে দেয়া প্রয়োজন, তাই না? আপনি শুধু লিটারেচার দিয়ে কি পরিবর্তন করতে পারবেন? স্লোগান তো চেঞ্জ হওয়া প্রয়োজন। ডেমোক্রেটিক ডিভিডেন্ড চলছে বাংলাদেশে। পুরো পৃথিবীতে এরকম একটা করে রাষ্ট্র আসে, যে রাষ্ট্রে খুব অল্প সময়ের জন্য এই ডিভিডেন্ডটা থাকে। বাংলাদেশে বর্তমানে ইয়াং এজের সংখ্যা 60% মানুষের। একটা ফ্যামিলিতে যদি 60% উপার্জনক্ষম মানুষ হয়, সে ফ্যামিলির অবস্থা কি দরিদ্র থাকবে, নাকি অন্যকে ডমিনেট করার ক্যারেক্টার তৈরি হবে? কোনটা? তা হওয়া সত্ত্বেও কোথায় পড়ে আছি আমরা? আমরা কি করছি? কবে এই সেন্স ডেভেলপ করবে? ক্যারিয়ার কি শুধুই প্রশাসনে যাওয়া? ক্যারিয়ার কি শুধুই ম্যাজিস্ট্রেট হওয়া? আমি পুরো পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি রেসপেক্ট করি এবং যার রেসপেক্ট পাওয়া উচিত বলে মনে করি, সেটা হলো একটা মেয়ে। কিন্তু আফসোস লাগে কখনো কখনো আমাদের ইয়াং মেয়েরা মা হবার আগ পর্যন্ত যেন মানুষ হতে পারে না কোথাও। মা হবার পরে আবার সেই দায়িত্ববোধ। আমি আমার বউকে দিয়েই দেখেছি কেমন একটা, বাপরে বাপ, একটা পানীয় মানে সে নিয়ে খাবে এরকম যোগ্যতা নাই। না ঘুমালে ডিস্টার্ব, কোনো কারণে ফোন আসলে আমাকে ডিস্টার্ব করা যাবে না। সেই মেয়ের যখন বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে আধা ঘন্টা পর পর বাচ্চারা ক্যাঁ কু করে। সারা রাত আমার মনে হয় বাচ্চা 2টা বাচ্চা হয়েছে ভাই, কোনো দিন প্রাণ ভরে ঘুমাতে পারেনি। আমি মনে মনে বলি, এই একটা দায়িত্ববোধের জন্য সারা জীবনের অসংখ্য অজস্র পাপ এবং ভুল আমি ক্ষমা করে দিয়েছি আমার ওয়াইফের কাছে। আমি আমার মাকে তখন কানেক্ট করি যে আমার মা কি করেছে আমার জন্য। এই যে এতগুলো এখানে ছেলে মেয়ে আছেন, যদি আমি আপনাকেও জিজ্ঞাসা করি, আচ্ছা বাপ মাকে কি মিস করেন? হ্যাঁ অবশ্য বলবেন মিস করি। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, লাস্ট 6 মাসে 1 বছরে একবারও কি বাবা মাকে শক্ত করে জড়িয়ে ধরেছেন? একবারও শক্ত করে জড়িয়ে ধরেছেন? দেখেন একজনও নাই জড়িয়ে ধরেছেন। অথচ পুরো পৃথিবী চষে বেরিয়ে ওই শান্তি পাওয়া যাবে না। ওই শান্তিটুকু যেখানে বাবা একটু বসে আছে, বাবার কাছে বসে বাবার হাঁটুতে একটু মাথা রেখে বাবার আরেকটা হাত আপনার মাথার উপর রেখে দেখেন, বাবাকে জিজ্ঞাসা করে দেখেন, ও বাবা তুমি ভালো আছো তো? তুমি ভালো আছো তো? বাবারা কি স্যাক্রিফাইস করছে, এখানে আরামে আরামে বসে আছেন তো? আমি জানি অসংখ্য এরকম স্টুডেন্টের বাবা মারা এখন এই বৃষ্টিতে কিংবা এই প্রচণ্ড রোদে গা ঘেমে গেছে, টায়ার্ড হয়ে গেছে, একদমই পরিশ্রান্ত, মনে হয় যে এখনই সুযোগ পেলে এই রাস্তায় আমি ঘুমিয়ে পড়বো। তবুও শুধু একটা মিশন নিয়ে সে এখনো স্পিড দিয়ে এখনো হেঁটে হেঁটে যায়। আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার জন্য যোগান দিতে হবে। আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার জন্য যোগান দিতে হবে। এই একটা চিন্তা রেখেই তারা কাজ করে যাচ্ছে।
অনেকেই বলে স্যার আমার মোটিভেশন লাগবে, আমাকে ইম্পালস লাগবে, আমাকে আপনি একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কিছু বলেন। আমার কেন জানি মনে হয় তুমি দৌড়ে গিয়ে তোমার বাবা মার কাছে চলে যাও, অন্য তোমার ড্রাইভিং ফোর্স লাগবে না তো। তুমি চোখ বন্ধ করে তোমার ওই ছোটবেলার সময়টাকে তুমি মনে করো, তোমার মা তোমার জন্য কি করেছে। এবার তুমি চোখ বন্ধ করে টেলিপ্যাথিক একটা কানেকশন নাও, তোমার মায়ের এই সময় প্রার্থনাটা কি, তোমার মা এখন কি চাইছে। বিশ্বাস করো, তোমার মা মনে প্রাণে সব সময় একটা জিনিসই চাইছে, আমার মেয়ে যেন প্রেস্টিজিয়াস হয়, আমার ছেলে যেন প্রেস্টিজিয়াস হয়। কি মনে করছেন যে আপনি ইনকাম করবার পর বাবা মাকে দেবেন? এটা ক্যারিয়ার আড্ডা। হয়তো ক্যারিয়ার কিসের জন্য? ক্যারিয়ার তো শান্তির জন্য না। সে শান্তি কি মনে করেছেন একটা সার্টেন পিরিয়ড পরে পাবেন? সফলতার তো ফুল স্টপ নাই ভাই। সফলতা হলো ধারাবাহিক ব্যাপার, এটা হলো উপলব্ধির ব্যাপার। এই জন্য আমি বাবার প্রসঙ্গে এভাবে কথা বলতে চাইছি। আমি দিনাজপুরে যাচ্ছিলাম গাড়ি চালিয়ে, হঠাৎ করে একটা রাস্তার পাশে দাঁড়ালাম, দেখি একটা ভদ্রলোক মাথায় ইট নিয়ে 6 তলা পর্যন্ত উঠছে। আমার খুব আগ্রহ জাগলো। আমি 3 তলাতে দিনে 2-3 বার উঠতে গিয়ে মনে হয় 3 বার বসি, আর এই ভদ্রলোকটা এইভাবে উঠছে আবার নামছে। একবার খেয়াল করবার পরে আমি মনে করলাম একটা চাটা খাই, এখানে দাঁড়াই। দেখি যে আবার উঠছে আবার নামছে। আমি আধা ঘন্টা অপেক্ষা করলাম, কমপক্ষে সে 7 থেকে 8 বার উঠলো এবং নামলো। নামবার পরে তার মাথার উপর যে গামছাটা ছিল, গামছাটা এভাবে ঝাঁকি মেরে চোখ মুখ মুছতে মুছতে ওই ছায়ার দিকে আসছে। আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আমি ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করব, ও ভাই, আপনার এত পরিশ্রমের রহস্যটা কোথায়? আপনি কোথা থেকে এই এনার্জিগুলো পাচ্ছেন? আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই বলেন তো আপনার এই এনার্জির উৎসাহগুলো কোথায়, আপনার এই মোটিভেশনের উৎসাহগুলো কোথায়? উনি আমাকে কি বলে জানেন? বলে যে আমার মেয়ে ইন্টারমিডিয়েট পাশ করেছে, তাকে বিশ্ববিদ্যালয় পড়াতে চাই, আর বিশ্ববিদ্যালয়ে যে পড়বে এই খুশির জন্যই, এবং তার জন্য যে টাকা লাগবে ভাই আমারও ক্লান্তি লাগে, কিন্তু যখনই মনে হয় এই স্টেপ বাড়ালে আমার মেয়ে হাসবে, এই কল্পনা করি আর আমি স্টেপ বাড়াই। আমার মনে হয় যে আরেক ধাপ উঠলে আমার মেয়ে হাসবে, ওই হাসির কথা কল্পনা করি আর আমি পা বাড়াই। তাই তো আমার কখনো ক্লান্তি আসে না। একবার চিন্তা করতে পারেন ওই বাবার স্যাক্রিফাইসটা। ও ভাই, বিশ্ববিদ্যালয়ে তো পড়েন, ভাবছেন যে অনেক পরে ক্যারিয়ার হবে, তখন বাবা মাকে দেখবো। কিসের ক্যারিয়ার? হ্যাঁ, আপনি এখন তো বড় হয়ে গেছেন। ক্যারিয়ার তো ভালো থাকার জন্য, ক্যারিয়ার তো ভালোবাসার জন্য। আপনি হয়তো ভাবছেন আপনার মা কিছু করে না, মাকে ফিল করি না, মা অশিক্ষিত মানুষ। আপনি হয়তো শুধুই দেখেন মা শুধু চুলায় আগুন দেয়, মা হয়তো শুধু রান্না করে খাওয়ায়, কিচ্ছু বুঝে না, কিচ্ছু করে না। ভাই বিশ্বাস করেন, আপনার ওই অশিক্ষিত মা যতবারই চুলাতে আগুন দেয়, ওই আগুনের দিকে তাকিয়ে তাকিয়েও বরং প্রার্থনা করে, হে আল্লাহ তুমি প্রয়োজনে আমাকে এই আগুনে পোড়াও, কিন্তু আমার মেয়েকে আমার ছেলেকে তুমি ভালো করে দাও। ও ভাই, কই 6 মাস 1 বছরেও এ মাকে জড়িয়ে ধরা হলো না। আপনি তো শুরুর থেকেই অন্য রাস্তায় আছেন। কি হবে এত ক্যারিয়ার করে? আমার তো মনে হয় দৌড়ে বাসায় যাওয়া উচিত। মোটিভেশন লাগবে না তো, মায়ের হাহাকার দেখলেই মোটিভেশন পাওয়া যায়। আমি মাঝে মাঝে বলি, আমি নিজেও এত কিছু বুঝতাম না। আমার মা যদি এখনো বলে যে আমি অসুস্থ, আমি দূর থেকে ফোনে বলি যে টাকা পাঠালাম, মেডিসিন কিনে খাও। কিন্তু আমার সন্তান যখন অসুস্থ হয়, আমি মেডিসিন নেওয়ার জন্য দৌড়াই। সন্তানের ব্যাপারে বাবা মার কানেকশনটা কেমন, মোটিভেশন লাগে। আমি তো আমার সন্তানকে এভাবে বলে যেতে চাই রেফারেন্স করে, ও ছেলে তুই যখন খুব অসুস্থ ছিলি, তোর মা তখন প্রার্থনা করে, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও। তোর মা সব সময় প্রার্থনা করে, আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমি দৌড়াই মেডিসিন আনবার জন্য, বারবার মেডিসিন খাওয়াই। মেডিসিন খাওয়ার পরও তোর যখন ভালো হয় না, তখন তোর আল্লাহর কাছে তোর মা প্রার্থনা করে, আল্লাহ ও তো মাসুম বাচ্চা, প্রয়োজনে তুমি আমাকে অসুস্থ বানাও, কিন্তু আমার সন্তানকে তুমি ভালো করে দাও আল্লাহ। এই সন্তান, তুমি বড় হবার পরে তুমি তোমাকে নিয়ে চিন্তা করছো না। বিশ্বাস করো, তুমি আমার জন্য তো ইনজাস্টিস করছো।
তুমি তোমার অ্যাক্টিভিটিস বাড়াচ্ছ না, আড্ডা মেরেই সময় নষ্ট করছো, তুমি তো আমার প্রতি ইনজাস্টিস করছো। আমি আমার সন্তানকে এই রেফারেন্সগুলো দেখাতে চাই। আমি জানি দুদিন পরে আপনারাও সন্তানের বাবা হবেন, সন্তানের মা হবেন। আসলে মোটিভেশন অন্য কোনো কিছু না, আমাদের মধ্যে একটা দাসত্ববোধের একটা প্র্যাকটিস, ট্র্যাডিশনাল প্র্যাকটিস চলছে। তাই তো আমরা কি মনে করি এক লাইনেই আমার যাওয়া প্রয়োজন, অথচ একটা ছেলে মেয়েও নাই যে কিনা তার কো কারিকুলার অ্যাক্টিভিটিস ডেভেলপ করবার জন্য প্রতিনিয়ত লেগে থাকে, চিন্তা করে, এই কাজগুলো করে। ক্যারিয়ার অন্য জিনিস না, ক্যারিয়ারটা হলো স্কিল, ক্যারিয়ার হলো প্রতিদিন শেখা, ক্যারিয়ার হলো নিজেকে বোঝানো। আর এই বোঝাতে বোঝাতেই হয়তো একদিন আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু জীবনটার নামই হলো এই রেজ। জাপানিজ একটা মাছ আছে, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, সুচি মাছ, একটা বিখ্যাত রেসিপি। এখন ভেরি ডেলিশিয়াস, সে মানে খুব সম্ভ্রান্ত। তো মাছের স্পেশালিটিটা হলো যে মাছটা ধরবার পরে তাজা অবস্থাতেই সঙ্গে সঙ্গে রান্না করতে হয়, তা না হলে সেটা যে সুস্বাদু সে জিনিসটা প্রকাশ পায় না। এখন প্রাসঙ্গিক কারণেই সোর্স থেকে দোকানগুলো বেশ দূরে, যেখানে ম্যানুফ্যাকচারিং হবে, রান্না বান্না হবে, তো তারা নানান উপায়ে মাছটাকে নিতে চায়, কিন্তু যাওয়ার আগেই মাছ মারা যায়। কখনো পলিথিন ব্যাগে অক্সিজেন ঢুকিয়ে নিয়ে যেতে চায়, তখনও মারা যায়, কখনো নানান উপায়ে নিয়ে যায়। একটা ছোট্ট ছেলে একদিন ভাবলো, আচ্ছা এত যত্ন নেবার পরেও মারা যাচ্ছে, তাহলে একটা কাজ করি তো, ওই পলিথিন ব্যাগে ছোট ছোট হাঙ্গরের বাচ্চা ছেড়ে দিয়েছে। হাঙ্গরের বাচ্চার কাজ কি? দাঁড়িয়ে বেড়ানো, খাওয়ার জন্য। এবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল, যখন ওই সুচি মাছের মধ্যে, জীবন্ত মাছের মধ্যে জীবন্ত হাঙ্গর মাছ দেয়া হলো ট্রাভেলিংয়ের সময়, তখন হাঙ্গর মাছের স্বভাব সুলভ আচরণ হলো তাকে খাওয়ার জন্য দৌড়ানো আর তারা বাঁচার জন্য ছুটে বেড়ানো। সত্যিকারের অর্থেই দেখা গেল যে তারা টার্গেট পিপুল জায়গা কেন, তার চাইতে অনেক বড় জায়গায়, দূরের জায়গায় তারা যেতে পারছে, কারণ সেই সময় ওই সুচি মাছগুলো ভুলে গিয়েছিল যে আমাকে সারভাইভ করতে হবে। ওরা শুধু দৌড়িয়েছিল বাঁচার জন্য, এই জন্য তারা জীবন্ত ছিল। জীবন এবং জড়তা, জীবন এবং বাস্তবতা, বা জীবন নিয়ে যদি আমরা ভাবি, জীবনের তো একমাত্র কাজই হলো এটা, গতি। কিন্তু এই গতির পরেও কিন্তু আমরা আরেকটা জিনিস খুঁজি। সেই খুঁজিটা কি? শান্তি। সেই খুঁজিটা কি? প্রশান্তি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকে যারা এই অডিয়েন্স এখানে আছেন এবং আমার এখানে আসাটাও হয়তো নিজেকে সার্থক মনে করব, যদি অন্তত বাসায় একবার ফোন করে বাবাকে জিজ্ঞাসা করতে পারেন, বাবা তোমাকে বহু বছর বলা হয়নি, তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করা হয়নি তুমি কেমন আছো, বলো তো বাবা তুমি কেমন আছো। বিশ্বাস করেন, এই কাজটা যদি তাকে জড়িয়ে ধরে বলতে পারেন, তাহলে আপনি জড়িয়ে ধরেছেন না, অপোজিটে দেখবেন আপনার পিঠের উপর টপ টপ করে গরম পানি পড়ছে। মজার ব্যাপারটা হলো, এটাই হবে আপনার সবচেয়ে বড় ক্যারিয়ার এবং প্রশান্তি, আলটিমেট ডেস্টিনেশন। ক্যারিয়ার অন্য জিনিস না, ক্যারিয়ার হলো রিয়ালাইজেশন। ক্যারিয়ার হলো প্রতিদিন একটু একটু করে স্কিল ডেভেলপ করা। সবাই বলে যে প্যাশনেট হতে হয়, আমি এর এগেনস্টে। প্যাশনেট তো অন্য জিনিস না। আমাদের মাথায় 2-3টা ধরনের গ্রুপ আছে, একটা পজিটিভ ওয়ার্ক করে, একটা নেগেটিভ ওয়ার্ক করে, আর একটা হলো পার্মানেন্ট মেমোরি। একটা জায়গায় যদি আপনি সবসময় পজিটিভ সৃজনশীল প্র্যাকটিস দেন, এবং এই প্র্যাকটিসের একটা ক্রাইটেরিয়া আছে যে আমি একাধারে 21 দিন ওই প্র্যাকটিস দিব, বিশ্বাস করেন এটা সফটওয়্যারের মতো, এটা গ্রামার, এটা অঙ্কের মতো। আপনি একই কাজ, ভালো কাজ 21 দিন করেন, পার্মানেন্ট মেমোরিতে ওটা ফিক্সড করে দিবে, আপনাকে ভালো কাজ করাতে বাধ্য। আপনি নেগেটিভ কাজ করেন না 21 দিন, ওটা আপনার অভ্যাস হয়ে যাবে, পার্মানেন্ট মেমোরি দিতে বাধ্য। তাহলে আমি যে পজিটিভ করব, নেগেটিভ করব না, এই দুই মাঝখানে আমাকে কে প্রভোক্ট করবে, এটা হলো ইস্যুজ।
সাধারণত আমরা বলি আয় বুঝে ব্যয় করতে হবে, কিন্তু আমার গ্রামারটা একটু আলাদা। আমার কেন জানি মনে হয় প্রেস্টিজিয়াস লাইফ প্র্যাকটিস করতে চাইলে আগে ব্যয় বুঝে আমাকে আয় করতে হবে, কারণ আমি বড় ক্যাম্পাসের মানুষ, আমাকে সেভাবেই আমার রাস্তাটা দেখে নিতে হবে। আসলে খুবই সহজ, খুব সহজ, আমার কাছে কিছু ডিফিকাল্ট মনে হয় না। হয়তো আপনার কাছে মনে হয় আপনি ওই বাস্তবতায় এসে দেখেন। হ্যাঁ, আমি তো সেই বাস্তবতায় এসেছি। আমি নিজেও 3 বছর মানুষের ফ্লোর মুছেছি, কোন একটা স্পেসিফিক কাজে দক্ষতা অর্জন করবার জন্য মুছেছি তো। হ্যাঁ, দক্ষ হয়েছি, ওটাতে সার্ভাইভ করা শিখেছি। আমাদের বড় ঘাটতিটা হলো এখানেই যে আমরা প্রফেশনকে রেসপেক্ট করি না। আচ্ছা বলেন তো, আমরা মনে করি আপনি যেমনটি আছেন সেটাই আপনার পার্সোনালিটি, আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি। আপনি খারাপ হলে খারাপ পার্সোনালিটি, ভালো হলে ভালো পার্সোনালিটি। ধরেন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন না, কিন্তু আপনি অনেস্ট। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন না, আপনি পরিশ্রমী। আপনার বিশ্ববিদ্যালয়ে পড়া হয়নি, কিন্তু আপনার লেগে থাকবার ক্ষমতা আছে। আপনি ন্যায় বিচারক, আপনি সবসময় ধৈর্যশীল, সহ্যশীল, আপনি মানুষকে রেসপেক্ট করে চলেন, কথা বলেন। আপনি মানুষের সামান্য বিপদেও তাকে সহযোগিতা করেন। আপনার আচরণের মধ্যে দারুণভাবে নম্রতা, ভদ্রতা আছে। আপনার কোনো সার্টিফিকেট নাই, সুতরাং কিছু করতে পারছেন না। ক্যারিয়ার হিসেবে চরম বাস্তবতাটা হলো সার্টিফিকেট নাই, তাই আমার এই দাসত্বের ক্যারিয়ার হবে না। তাহলে কি ক্যারিয়ার হতে পারে? আপনি গ্রামে চলে গেলেন। এটা তো হতে পারে যে আমার চাচা আলু বিক্রি করতে নিয়ে যাচ্ছে, আমি চাচাকে বললাম, চাচা তোমার আলুটা আমি বিক্রি করব এখানে বসে। যে মানুষের ক্যারেক্টারের মধ্যে অনেস্টি আছে, ইন্টিগ্রিটি আছে, যে মানুষ কখনো কাউকে ভেজাল দেয় না, যে মানুষ কখনো কাউকে ঠকায়নি, যে মানুষ সবাইকে রেসপেক্ট করেছে, যে মানুষ সবাইকে সহযোগিতা করেছে, এ মানুষকে ভরসা করে না এরকম লোক ওই কমিউনিটিতে আছে। এবার আপনি আলুটা বিক্রি করে তার দাম দিয়ে দিলেন এবং একটা দাম ধরে নিয়েছিলেন তো পরের দিন, কারণ আপনি তো পরিশ্রমী, আর্লি গেছেন, আর্লি বের হয়েছেন। এই পরিশ্রমের কারণে আস্তে আস্তে ওই ছোট্ট দোকান থেকে তো বড় কিছু হতে পারে। আসলে আল্লাহ পাক তার কোরআনে একটা অদ্ভুত স্টেটমেন্ট দিয়েছে। সম্ভবত আরবিক ডিপার্টমেন্টের কোনো ছেলে মেয়ে থাকলে এটা তারা জানবে। যদি কেউ আমার ইনস্ট্রাকশন মতো চলে, তাহলে তার ইহলৌকিক এবং পরলৌকিক সমৃদ্ধির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। আচ্ছা বলেন তো, কোরআনের ইনস্ট্রাকশন যদি আমি আল্লাহর ইনস্ট্রাকশন এটাই বিশ্বাস করি, তাহলে ওর মধ্যে ইনস্ট্রাকশনগুলো কোনগুলো? ওই যে ওগুলোই, আহামরি বেশি না। সত্য কথা বলো, মানুষকে রেসপেক্ট করো, সহযোগিতা করো, নম্রতা, ভদ্রতাই তোমার জন্য মেন ক্যারেক্টার হয়। বলেন তো, এই ক্যারেক্টার যার আছে তার কোনো ক্যারিয়ারের অভাব আছে? তার কোনো ক্যারিয়ারের অভাব থাকা উচিত। কিন্তু কখনো আমাদের লিটারেচার আপনাকে ইনস্ট্রাকশন করেছে একদম মোর স্পেসিফিক করে যে অমুক জন এই বিশ্বস্ততার জন্য এই পুরস্কার পেয়েছে, বা এভাবে এভাবে প্রভোগ করা প্রয়োজন, প্রত্যেকটা ছেলে মেয়ের বেসিকটা ডেভেলপ করা প্রয়োজন, এভাবে ও ছেলে মেয়ে তুমি দায়িত্ববান হও, ও ছেলে মেয়ে তুমি প্রতিদিন সার্চিংয়ে থাকো, ও ছেলে মেয়ে তুমি যদি তোমার জীবনকে সমৃদ্ধশালী করতে চাও, তাহলে অবশ্যই তুমি মানুষের পর উপকারিতায় নিজেকে সর্বদা ন্যস্ত রাখো। তুমি সবসময় সেই সকল মানুষদের সাথে উঠা বসা করো যে মানুষটা তার জীবন দশায় সফল হয়েছে। তুমি সবসময় সেই মানুষদের সাথে উঠা বসা করো যে মানুষগুলো সবসময় পজিটিভ। তুমি সেই সময় সবসময় সেই মানুষগুলোর সাথে উঠা বসা করো যে মানুষগুলো সবসময় নম্রতা, ভদ্রতার প্র্যাকটিস করে। তাহলে দেখবে ওই মানুষগুলোর সাথে মিশতে থাকলে তুমিও শিখে যাবে। তুমি আর্লি ঘুম থেকে উঠছো, তুমি শিখে যাবে আর্লি ঘুমাতে যাচ্ছ, তুমি শিখে যাবে তোমার হেলথের যত্ন নেওয়া, তুমি শিখে যাবে প্রতিদিন একটু একটু করে শেখা প্রয়োজন, এবং তুমি শিখতে শিখতে একটা সময় এমন একটা উচ্চতায় যাবে, আসলে তখন তোমার ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না, কারণ পুরো সোসাইটি তোমাকে সহযোগিতা করতে চাইবে। আমি আজকে এই পুরো বক্তব্যের একটা মেসেজই খুবই
ক্লিয়ার করে তোমাদেরকে দিতে চাই, আপনাদেরকে দিতে চাই যে সত্য হলো এটাই, আপনি যে ক্যারিয়ারেই যান না কেন, হয়তো আপনি বিসিএস ক্যাডার হবেন, হয়তো আপনি অমুক 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 অফিসার হবেন, কিন্তু সত্যিকারের যদি দেশের জন্য এবং নিজের জন্য ইহলৌকিক এবং পরলৌকিক সমৃদ্ধি ইনশিওর করতে চান, তাহলে মূল ক্যারেক্টারটাই হওয়া উচিত এরকম নম্রতা, ভদ্রতার এবং ভালো মানুষের ক্যারেক্টার। এটা হবার পরে অন্যকে অ্যাপ্রোচ করেন, তা না হলে আপনি কখনোই আপনার কাজে সমৃদ্ধি পাবেন না। কারণ আপনি শর্টকাট রাস্তা বেছে নিয়েছেন, কারণ আপনি সত্যিকার অর্থেই যে শিক্ষার জন্য একটা মানুষকে শিক্ষিত বলা হয় সেই জিনিসটা হন নাই। আমি মাঝে মাঝে আক্ষেপ করে বলি, ধরেন এই বিশ্ববিদ্যালয়ে কোনো যদি প্রফেসর হয়, সবচেয়ে জ্ঞানী মানুষ, কিন্তু ওই জ্ঞানী মানুষ লোভী, আপনি কি তাকে শিক্ষিত মানুষ বলবেন? বিশ্ববিদ্যালয়ের ওই মানুষটাই যে সবচেয়ে বেশি লিটারেচার জানে, কিন্তু ওই মানুষটা সবসময় অন্যের সাথে মানে অভদ্র আচরণ করে, তাকেও আপনি শিক্ষিত বলছেন না। যে মানুষটা কখনো ন্যায় বিচার করছে না, তাকেও আপনি শিক্ষিত মানুষও বলছেন না। আসলে তাহলে শিক্ষিত কোনটা? আমি চাই আমার এই যারা আজকে উপস্থিত আছেন, এটা আমার আহ্বান। আমি জানি আপনারা ভেরি জাজমেন্টাল, আপনারা নিজেরা নিজেদেরকে নিয়ে চিন্তা করেন, আপনারা সেরা। অন্তত যদি একজনও এরকম মনে মনে ডিসিশান নিতে পারে, আসলেই সত্যি তাই, যেহেতু আমার কানেকশনটা নিতে হবে, সুতরাং আমি আমার জীবনকে সাজাবো সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলে। তাহলে যে মানুষ এভাবে ভাবতে থাকবে, সে মানুষকে কোনো লিটারেচার ধরিয়ে দিলে সে মানুষ লিটারেচারের সাথে অভ্যস্ত হবে, ফ্ল্যাকচুয়েট করবে না। হয় কোথায় সমস্যা? হয় কোথায় সমস্যাটা? হয় ওখানেই আপনি একটা ডিসিপ্লিনের আওতায় এসেছেন। আমাদের কারো তো ডিসিপ্লিন নাই, কারো রুটিন আছে, আমাদের কারো রুটিন নাই। আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনটা খুবই অদ্ভুত, এখানে শৃঙ্খলাবোধের দারুণ অভাব, এই জন্য তারা একটা জায়গায় নিজেকে ধরে রাখতে পারে না। আমার শুধু একটাই বক্তব্য যে অনেক মাল্টি অ্যাপ্রোচ নেওয়ার দরকার নাই, সিঙ্গেল অ্যাপ্রোচ নেন আর নিজেকে ওর পারপাসে ধরে রাখেন, যেটা ভাল লাগে সেটা করেন। সব প্রফেশনে পৃথিবীতে দামি, এটা ভাবতে শিখেন। বাবা মার সাথে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, সবার সাথে ভালো আচরণ করেন, ওরা আপনার সহযোগিতা করবে। কিন্তু আমার সোসাইটি একটু আলাদা। আমি চাই প্রত্যেকটা বাবা মা যে স্বপ্ন নিয়ে তার বাচ্চা কাচ্চাকে এই বড় ক্যাম্পাসে পাঠিয়েছে, সেই বাবা মারা অন্তত প্রশান্তি পাক, এবং সেই প্রশান্তির স্টার্টটা আজ থেকেই হোক যে মা তুমি ভালো আছো, আমি তোমাকে কথা দিচ্ছি এখন থেকে আমি ক্যারিয়ার নিয়ে ভাববো। মা তোমাকে আমি কথা দিচ্ছি এখন থেকে আমার দৈনন্দিন দক্ষতা নিয়ে ভাববো। বাবা তোমাকে কথা দিচ্ছি আর টাইম ওয়েস্ট করব না। বাবা আমি তোমাকে কথা দিচ্ছি আজ থেকে আমি আমার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হব, আমি এলোমেলো লাইফ করব না, লাইফ প্র্যাকটিস করব না। সবাইকে আমি কথা দিচ্ছি আমি দামি প্রোডাক্ট। এই উপলব্ধিবোধ যার মধ্যে যত বেশি থাকবে, পুরো পৃথিবীতে সবসময় প্রত্যেকটা কল্পনা শুরু হয় কোনো না কিছু দেখবার পরে। আমার যদি এই কল্পনা থাকে যে একটা ট্র্যাডিশনাল অ্যাজ ইউজুয়াল জব করবো, এরকম না হয়ে যদি আরও বড় স্বপ্ন হয়, মজার ব্যাপার হলো যে যেমনটি স্বপ্ন দেখবে, স্বপ্নের কাজ হলো তাকে সেখানেই নিয়ে চলে যাওয়া। শুধু একটাই কাজ, সেটা হলো পরিশ্রম এবং লেগে থাকা। আমি বিশ্বাস করি আমার এখানে আসাটা সার্থক হবে, যে আমার এই যে এতগুলো ভাই ব্রাদারদের সাথে আমার সাক্ষাৎ হলো, তারা অন্তত নতুন করে তার স্বপ্নটা ডায়েরিতে লিখে ফেলবে এবং প্রতিদিন সেটাকে এক্সিকিউট করবার মতো ভাবনা ভাববে। এবং যখনই সে ড্যামেজ হওয়া শুরু করবে, এলোমেলো হবে, তখনই তার মাকে বাবাকে ফিল করবে। আমার বিশ্বাস এই ফিলিংসটাই তাকে আবার প্রভোগ করবে। আস্তে আস্তে সবাই ক্লাসিক্যাল মানুষে পরিণত হবে, সবাই শান্ত মানুষে পরিণত হবে, সবার মধ্যে সৃজনশীলতা আলিঙ্গন করবে। আমার দেশ, পুরো পৃথিবী আস্তে আস্তে শান্তির হবে। শান্তি চাই, ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।